মায়াকে রুমে রেখে আবির বেরিয়ে পড়ল। ও কি যেন কাজে আছে। মায়া হোটেলে না থেকে লাগোয়া বিচটাতে ঘুরতে যায়। বিমোহিত হয়ে সাগরের দৃশ্য দুচোখ ভরে দেখতে থাকে। লালচে সাদা সাদা ফেনা ছড়িয়ে ঢেউগুলো তীরের পানে ছুটে আসছে। মাথার ওপর বিশাল নীল আকাশটা হাতছানি দিয়ে ডাকছে। সাগর পাড়ের বালুকাবেলায় দাঁড়িয়ে মায়ার দূর অজানায় হারিয়ে যেতে মন চায়। শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে এসে সাগরের এই নির্জনতা ওর মনের মাঝে এক রাস প্রশান্তি এনে দেয়। ঢেউয়ের প্রতিটি শব্দ ওর হৃদয়ের অন্তঃপুরে আশ্রে পড়ছে। আল্লাহ পাকের সৃষ্টির এই সৌন্দর্য মায়া উপভোগ করে আর মনে মনে শুকরিয়া জ্ঞাপন করে। সাগরের এত কাছাকাছি এসে মায়া উপলব্ধি করে কেন মানুষ বারবার সাগর পাড়ে ছুটে আসে। যদিও ওর জীবনে এবারই প্রথম সমুদ্র দেখতে আসা, আর আসবে বা কী করে? যাদের জীবনে নুন আনতে পান্তা ফুরায় তাদের কি সাগর নিয়ে বিলাসিতার শোভা পায়? সৈকতে পেতে রাখা চেয়ারটায় বসে মায়া একমনে সাগরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবিরের ডাকে চমকে উঠল। 12টা বাজতে চলল, লাঞ্চ করবেন না? আবিরের মুখে খাওয়ার কথা শোনার সাথে সাথে মায়ার পেটটা চোখ করে উঠল। মাথা নাড়িয়ে মায়া বলল, হ্যাঁ চলুন যাই। মায়া আবিরের সাথে ডাইনিংয়ে গিয়ে খাওয়া শেষ করে রুমের দিকে হাঁটতে থাকে। মায়ার খুব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু যখনই মনে হচ্ছে আবিরের পাশে ঘুমাতে হবে তখনই ওর চোখ থেকে ঘুম পরিরা হাওয়া হয়ে যাচ্ছে। রুমের দরজা খুলে মায়া অবাক, পাশে একটা ডিভান রাখা আছে। ডিভানটা বেশ বড়, এটাকে ডিভানও বলা যায়, আবার খাট হিসেবে ব্যবহার করা যায়। ডিভানটা দেখে খুশি হয়ে মায়া বলল, এটা কখন আসলো? রুম সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছে। ওদের বলেছিলাম একটা ডিভান হলে ভালো হয়, অফিসের কাজ করতে সুবিধা হবে। আবির এরপর মায়ার দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারেন, আমি এখানে ঘুমাবো। মায়া হাঁপ ছেড়ে বাঁচল। আসলেই ওর খুব টায়ার্ড লাগছে। হোটেলের নরম বিছানায় শরীরটা ছেড়ে দিতেই ঘুমের অতলে তলিয়ে গেল। আবির ডিভানে বসে অফিসের কাজগুলো করা শুরু করে। একসময় মায়ার দিকে চোখ যায়, মেয়েটা গুটি সুটি মেরে শুয়ে আছে। মনে হয় শীত লাগছে। রুমের এসিটা বেশ বাড়ানো রয়েছে। আবির পায়ের কাছে রাখা কম্বলটা দিয়ে মায়ের শরীরটা ঢেকে দেয়। এমন সময় মায়ার মুখের দিকে আবিরের দৃষ্টি যায়। কি সুন্দর নিষ্পাপ মুখশ্রী! কম্বলটা পেয়ে মায়া নিজেকে ভালো করে ঢেকে নেয়। আবির তাড়াতাড়ি মায়ের সামন থেকে সরে আসে। যদি ঘুম ভেঙে দেখে আবির সামনে দাঁড়িয়ে আছে তাহলে ভুল বুঝতে পারে। আবির বারান্দায় পেতে রাখা চেয়ারটায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তার মনে মনে ভাবে, মানুষের জীবনে সঙ্গীর বড়ই প্রয়োজন, পুরুষ কিংবা নারী। একটা বয়সে তাদের শারীরিক চাহিদা থাকে, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন হয় মৃত্যু পর্যন্ত। সে বন্ধুটির স্বামী বা স্ত্রী হতে পারে। সবার জীবনে তাদের অর্ধাঙ্গিনীরা কি বন্ধু হয়, কিংবা তাকে বিশ্বাস করা যায়? কিন্তু ওর বাবা তো ওর মাকে বিশ্বাস করতে পারল না। মায়ার ঘুম ভেঙে যায়। নিজের গায়ে কম্বল দেখে অবাক হয়। যতটুকু মনে পড়ে ও তো গায়ে কম্বল না জড়িয়ে ঘুমিয়েছে। রুমের লাইট অফ করা। রুমের চতুর্দিকে চোখ বুলিয়ে আবিরকে খুঁজতে থাকে। মোবাইল অন করে দেখে 5:30 বাজে। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে এসে আসরের নামাজ আদায় করে নেয়। এরপর বারান্দার দরজাটা খুলে দেখে আবির চেয়ারে বসে দূরের সমুদ্র দেখছে। মায়ার পায়ের আওয়াজ পেয়ে আবির পিছন দিকে তাকায়। মায়াকে দেখে বলল, ঘুম ভাঙলো আপনার? না ভাঙলে আপনার সামনে কিভাবে আসলাম? আবির মুচকি হেসে বলল, আপনার চেহারা ধারণ করে পেতনি তো আসতে পারে, তাই না? এসব হোটেলে নাকি অশরীরে আত্মারা ঘুরে বেড়ায়। মায়া একটু ভয় পায়, তারপর বাইরে কোনো পরোয়া করে না এমন একটা ভাব দেখিয়ে বলল, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে আমার কোনো লাভ নেই। এরপর মায়া সমুদ্রের দিকে তাকিয়ে আবেগ মিশ্রিত গলায় বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ? এই যে আপনার সাথে সমুদ্র দেখতে আসলাম। আল্লাহ পাক আপনার রিজিকে লিখে রেখেছেন বলে আসতে পেরেছেন। আমার এখানে ধন্যবাদ পাওয়ার কিছু নেই, আপনাকে আরো সুন্দর জিনিস দেখাবো। মায়া সমুদ্র থেকে দৃষ্টি সরিয়ে আবিরের দিকে মেলে ধরে বলল, কি জিনিস? যতদূর সম্ভব আজ
পূর্ণিমা। রাতের সাথে সাথে ঢেউগুলোতে চাঁদের আলোয় চিকমিক করে, আর পূর্ণিমা থাকার কারণে এই ঢেউগুলো বেশ বড় হয়। চাঁদের আলো ও সাগরের গর্জনে মিশেলে অপরূপ সৌন্দর্যের পসরা বসে বালুকা বেলায়। যাবেন নাকি? আবিরের অপূর্ব বর্ণনায় মায়া রাজি হয়ে যায়। কথা অনুযায়ী রাতের ডিনার সেরে মায়া আর আবির বিচের দিকে হাঁটতে থাকে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার আলোক ছোঁয়াটা সমুদ্রের বুকে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। মায়া সুবহানাল্লাহ বলে। মায়ার ধর্মীয় বোধটা আবিরকে বেশ আকর্ষণ করে। দুজন পাশাপাশি হাঁটছে। মায়া আবিরকে বলল, মাথার উপর পূর্ণিমার চাঁদ, পায়ের নিচে সমুদ্রের ঢেউ, সাথে আপনার মতো একজন বিশ্বস্ত মানুষের সাথে সাগরের বালুকা বেলায় হাঁটবো, কোনোদিনও কল্পনাতেও আসেনি এটা। আবিরও আবেগে মিশ্রিত কণ্ঠে বলল। আপনার ভাগ্যে আল্লাপাক লিখে রেখেছিলেন। আবির মনে মনে একই কথা ভাবতে লাগলো। ওর মা ওকে ওভাবে ফেলে চলে যাওয়াতে আজ অবধি কোনো নারীকে ও ভালোবাসেনি, কিংবা ওর জীবনের পটভূমিতে আসতে দেয়নি। কিন্তু আজ এই চাঁদনি প্রহর রাতে সাগরের তীরে দাঁড়িয়ে মায়ের মতো একজনকে কাছে পেতে মনটা বড় চাইছে। মায়ের নরম কোমল হাতটা ধরে হাঁটতে বড় ইচ্ছে করছে আবিরের। পর মুহূর্তেই শামুকের মতো নিজের আবেগগুলোকে খোলসের ভেতর ঢুকিয়ে রাখে, নিজের ভালোবাসাগুলোকে বুকের ভেতর পুষে রাখে। মায়ার আজ নিজেকে রানীর মতো সুখী মানুষ মনে হয়। আবিরের সাথে বিয়ে হওয়ার আগের দিনও নিজেকে অসহায় দুঃখী মানুষ মনে হয়েছিল। অথচ এক সপ্তাহের মধ্যে ওর জীবনের চিত্রটাই বদলে গেল। আজ ওর বাবার কথা খুব মনে পড়ছে। বাবা ওকে সব সময় বলতো, দেখিস মা, তোর জীবনে একদিন রানীর মতো সুখ আসবে। যে সন্তান বাবা মায়ের জন্য নিজেকে বিলিয়ে দেয়, তার জীবনে সুখ আসে আল্লাহর তরফ থেকে। তার প্রতিটি সৎ কাজের ফল আল্লাহ পাক বহুগুণ বরকত দেন। মায়ার চোখটা ভিজে উঠল। দিনের বেলা হলে আবির দেখতে পেত, রাত বলেই অশ্রুটাকে মায়া আড়াল করে নিল। মায়া হাঁটতে হাঁটতে পানিতে গিয়ে নামল। একসময় একটা বড় ঢেউ এসে মায়াকে ভাসিয়ে নিতে চায়। মায়া ভয় পেয়ে পেছাতে গেলে হোঁচট খাওয়ার উপক্রম হয়। আবির দ্রুত মায়ের হাতটা ধরে ফেলে। মায়া পর মুহূর্তে নিজেকে সামলে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, সরি। আবিরের হাতটা ধরার খুব ইচ্ছে ছিল। যেভাবেই হোক মায়ার নরম কোমল হাতটা ধরতে পেরে ওর ভীষণ ভালো লাগছে। যে কারণে মায়াকে বলল, এত সরি বলতে হবে না, এখন রুমে ফেরা যাক। মায়ার হোটেলে ফিরতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু উপায় নেই, ফিরে যেতে হবে। রুমে এসে ক্লান্ত থাকার কারণে ওরা দুজন ঘুমিয়ে পড়ল। খুব সকালে মায়ার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে আবিরের দিকে চোখ যায়। হাতে একটা গল্পের বই। বইটা বুকের ওপর রাখা, কম্বলটা পায়ের কাছে পড়ে আছে। ওয়াল্টার স্কটের লেখা আইভ্যানো। বইটা মায়া সরিয়ে রেখে কম্বলটা টেনে দেয়। আবির চোখ খুলে বলল, ঋণ শোধ করছেন? মায়া প্রথম বুঝতে পারেনি, পরে মনে পড়ে আবিরও ওর গায়ে কম্বল টেনে দিয়েছিল। হেসে দিয়ে মায়া বলল, পৃথিবীর সব ঋণ শোধ করতে হয় না, এতে শুধু বিড়ম্বনা বাড়ে। আপনার ঠান্ডা লাগছে বলে কম্বলটা টেনে দিলাম। আপনি রাতে ঘুমাননি? ঘুমিয়েছে, তবে 4টার দিকে ঘুমটা ভেঙে যায়। ভাবলাম গল্পের বই পড়লে হয়তো ঘুম আসতে পারে, এসছিল, কিন্তু আপনার টানাটানিতে ভেঙে গেল। কি বলছেন এসব? একটু মজা করলাম, আমার কিছু না হয়। বন্ধু তো হতে বাধা নেই। আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে। মায়ার মনে হলো ও ক্রমে ক্রমে আবিরের ওপর দুর্বল হয়ে যাচ্ছে। নিজের দুর্বলতা ঢাকতে আবিরের সামন থেকে সরে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নেয়। আবিরও বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর দুজনে বারান্দায় বসে কিছু সময় কাটায়। সকালের নাস্তাটা নিচের বাগানে খোলা জায়গায় দেওয়া হবে। আবির আর মায়া রেডি হয়ে সেদিকে যায়। নাস্তা শেষ করে আবির মায়াকে বলে, দুপুরের লাঞ্চ আমি বাইরে করব, আপনাটা কি রুমে দিয়ে যেতে বলবো? মায়াও ভাবে একা একা বাইরে খেতে ভালো লাগবে না, সে কারণে মাথা নাড়িয়ে সায় দেয়। আবির 5টার দিকে রুমে ফিরে আসে। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘরে এসে দেখে মায়া রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে সেখানেও নেই। এরপর ওয়াশরুমে দেখে মায়া নেই। ফোন বের করে দেখে মায়ার মোবাইল বন্ধ। আবির দৌড়ে লিফট দিয়ে নিচে নামে। রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করে,
মায়াকে ওরা কেউ দেখেছে কিনা। আবিরের পুরো শরীর ঘামতে থাকে। বাইরে তখন মেঘের গর্জন আর ঝড়ো বৃষ্টি বয়ে চলছে। বারান্দায় বসে মায়া সমুদ্রের দিকে তাকিয়ে ঢেউয়ের খেলা দেখে। এদিকে বিকালের নরম রোদ সৈকতের বালির ওপর পড়তেই বালুগুলো চিকমিক করছে। মায়ার মনে হলো এক অদৃশ্য সুতোর টান ওকে সাগরের দিকে টানছে। মায়া আর থাকতে পারল না। রুমে এসে জিন্স, ফতুয়া আর একটা হিজাব মাথায় জড়িয়ে নিল। গলায় একটা ওড়না ঝুলিয়ে কেটস পরে ওর রুম থেকে বের হয়। লিফট দিয়ে নেমে বিচের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সোনালি রোদ মিলিয়ে যেতে থাকে। আকাশে মেঘের আনাগোনা। কিন্তু মায়া সমুদ্রের মোহে এতটাই বিভোর, সে তীর ধরে একটানা হাঁটতে থাকে। অনেক দূর হেঁটে যায়। কত দূর চলে আসে ও বুঝতে পারে না। ঝড়ো বাতাস বইতে শুরু করে। বীজটাও খালি হতে শুরু করেছে। পিছন ফিরে তাকিয়ে দেখে ওদের হোটেলটা বহুদূর পিছনে ফেলে এসেছে। মায়া আর সামনের দিকে এগোয় না। যে পথ ধরে হেঁটে এসেছে সেই পথ ধরে আবারও ফিরে যেতে থাকে। পুরো বিচ এরিয়া আস্তে আস্তে নির্জনতার চাদরে ঢেকে যায়। ভয়ে, টেনশনে মায়ার পায়ের গতি মনে হয় স্লোথ হয়ে আসে। মায়া দৌড়ানো শুরু করে। মায়ার গতির সাথে তাল দিয়ে বৃষ্টির গতিও বেড়ে যায়। হঠাৎ সামনে 3 জন লোক এসে ওর পথ রোধ করে। মায়া ওদেরকে জিজ্ঞেস করে, আপনারা আমার পথ আটকেছেন কেন? আপনার 2 হাতের সোনার বালাগুলো দিয়ে যান, তাহলে আপনাকে ছেড়ে দিব। মায়ার তখন স্বপ্নের কথা মনে হয়। পাশাপাশি মনে মনে ভাবে কত বড় ভুল ও করে ফেলেছে। এই জিনিস তো ওদের হাতে কিছুতেই দেওয়া যাবে না। এটা ওদের পারিবারিক ঐতিহ্য। মায়ার কাছে এটা অনেক বড় আমানত। না, কিছুতেই এই জিনিস ওদের হাতে তুলে দিবে না। মায়া ওদের কথা শুনে হেসে দিয়ে বলল, ইমিটেশনের এই বালার দাম ক টাকাই বা হবে? এটা নিয়ে আপনাদের তেমন কোনো লাভ হবে না। আপু, আমরা যে পেশায় আছি, সোনা চিনতে আমাদের বেগ পেতে হয় না। আপনি বালাগুলো খুলে আমাদের হাতে তুলে দেন। আসল না নকল তা আমরা বুঝে নিব। কথার মাঝে ব্যস্ত রেখে মায়া সুযোগ বুঝে আবারও দৌড়াতে থাকে। ওরাও মায়ার পেছনে পেছনে দৌড়ায়। ওদিকে আবির হোটেল থেকে একটা জিপ কালেক্ট করে সি বিচের দিকে চালাতে থাকে। আবিরের মনে হয় মায়াকে এভাবে রুমে একা রেখে ওর বের হওয়া উচিত হয়নি। যদি মেয়েটার কিছু হয়ে যায় তখন? এই চিন্তাটা ওকে ব্যতিব্যস্ত করে তোলে। টেনশনে আবিরের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। আবিরের মনে দ্বন্দ্ব শুরু হয়। সন্ধ্যার আলো আধারিতে ঝড়ো বৃষ্টির রাতে মেয়েটা হোটেলে কিভাবে ফিরে আসবে? এদিকে মুষলধারে বৃষ্টি হওয়াতে গাড়ির সামনের কাচ ঘোলাটে হয়ে আসছে। ওয়াইপার দিয়ে পরিষ্কার করেও কুলানো যাচ্ছে না। বৃষ্টির মাঝে ভেজা বালির ওপর গাড়ি চালাতে আবিরের ভীষণ কষ্ট হচ্ছে। হোটেলের একটা ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। ওর নাম নাদিম। তবে নিজের লাইসেন্স করা পিস্তলটাও সাথে নিয়ে এসেছে। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে সামনে কাউকে দেখা যাচ্ছে। নাদিম সেদিকে তাকিয়ে আবিরকে বলল, স্যার, গাড়িটা আস্তে চালান, সামনে মনে হয় কাউকে দেখা যাচ্ছে। গাড়ির কাছাকাছি চলে আসাতে নাদিম চিৎকার দিয়ে বলল, মনে হচ্ছে ম্যাম আসছেন। আবির অবাক হয়ে বলল, তুমি কি করে চিনলে? বিকেলে ম্যাম যখন হাঁটতে বের হন তখন আমার সাথে দেখা হয়েছে। তবে আবির দেখতে পাচ্ছে মায়ার পিছনে 2-3 জন লোক ছুটে আসছে। এই দৃশ্য দেখে আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল। হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। আবির গাড়ি থেকে নেমে ফাঁকা গুলি ছুড়ে। গুলির আওয়াজ পেয়ে মায়ার পিছনের লোকগুলো সামনে এগোনোর সাহস পায় না। মায়া দৌড়ে এসে ভয়ে আবিরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। আবির মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? মায়া মাথা নাড়িয়ে বলল, ওরা ছিনতাইকারী ছিল। আবির এ সময় নাদিমের দিকে তাকিয়ে বলল। আপনাদের বেচটা তো নিরাপদ নয়। নাদিম তখন আবিরকে বলে, ম্যাম আমাদের পিচের সীমানা পার হয়ে গিয়েছেন। আবির বুঝতে পারে মায়া যেহেতু এখানে প্রথম এসেছে সে কারণে হয়তো বুঝতে পারেনি। বৃষ্টিও থেমে গেছে, ঝড়টাও আর নেই। মায়াকে পেয়ে আবিরের বুক থেকে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বের হয়ে আসলো। আবির আর কথা না বাড়িয়ে মায়াকে নিয়ে রুমে ফিরে আসলো। আবিরের মুখে তুমি ডাক শুনতে মায়ার বেশ ভালো লাগে। লাগলে কি হবে? আবির শুধু লোক সম্মুখে মায়াকে তুমি বলে, কিন্তু অন্তরালে আপনি বলে দূরত্বের দেয়াল তুলে ধরে। গাড়িতে পুরোটা পথ মায়া নীরব ছিল। রুমে এসে আবিরকে বলল,
আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত আমি। আবির মায়ের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ভিজে চুপচুপে। না, আবিরের মায়ের ওপর রাগ হয়নি, বরং ওকে যখন খুঁজে পাচ্ছিল না তখন ওর বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল খুব দামি একটা রত্ন হারিয়ে ফেলেছে। আবির মায়ের দিকে তাকিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি খুব একটা নামাজ পড়ি না কিংবা ধার্মিক মানুষ নয়, কিন্তু আজ যখন আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তখন প্রাণ ভরে আল্লাহকে ডাকলাম। আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দেননি। যাক, আপনাকে খুঁজে পেয়েছে, আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া। সুতরাং আপনার সরি হবার কিছু নেই। আপনি বরং ওয়াশরুমে গিয়ে পোশাক বদলে ফেলুন, নয়তো ঠান্ডা লেগে যাবে। ওর জন্য আবিরের এই হাহাকার মায়ার অনুভূতিতে নাড়া দেয়। বাহ্যিক দিক থেকে আবিরকে ওর খুব কঠিন মানুষই মনে হতো, কিন্তু ভেতরের মানুষটা খুবই আবেগপ্রবণ। দাদিমা ঠিকই বলেছিলেন। মায়া ওয়াশরুমে গিয়ে পোশাক বদলে নেয়, হালকা মেহেদি রঙের 3 পিস গায়ে জড়িয়ে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকেও ওর পোশাক বদলে নিতে বলে। আবির একটা ট্রাউজার সাথে টি শার্ট পরে নেয়। আবিরের মাথাটা খুব ঝিমঝিম করছে, ভার হয়ে আছে। ভালো করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ফোনে 2 কাপ কফির অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে কফি চলে আসে। আবির নিজের মগটা নিয়ে চুমুক দেয়। কফি শেষ হবার পরও শরীরের ম্যাজ ভাবটা কমছে না, বরং চোখটা লাল হয়ে আসছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, শরীরটা উষ্ণ হয়ে আসছে। আবির ডিভানে কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। মায়া কফির মগে চুমুক দেয় আর ফেসবুকে স্ক্রল করতে থাকে। আবিরের কোনো সারা শব্দ না পেয়ে রুমের দিকে তাকাতেই কম্বল মুড়িয়ে ওকে বিছানায় শুয়ে থাকতে দেখে। শোয়ার ধরনটা স্বাভাবিক লাগছে না। কফিটা শেষ করে ও আবিরের কাছে আসে। কেমন যেন একটা গঙ্গানির মতো শব্দ হতে থাকে। কপালে আলতো করে হাত দিতেই আবির বলল, ওই কিছু না, শরীরটা শুধু একটু গরম হয়েছে। মায়া অস্থির হয়ে বলল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে আর আপনি বলছেন একটু গরম হয়েছে? মায়া চটজলদি ওর ওষুধের বক্স খুলে একটা নাপা ট্যাবলেট বের করে আবিরকে খাইয়ে দেয়। আবির ঔষধ আর পানি খেয়ে বলল, মেডিসিন কোথায় পেলেন? মায়া হেসে বলল, হে আমার বহুদিনের অভ্যাস, একটা ছোট ফার্স্ট এড বক্স আমি সব সময় রাখি সাথে। মায়ার এই সচেতনতা আবিরের ভেতর ভালো লাগা ছড়িয়ে দেয়। ঔষধ খেয়ে ওর ভালো লাগছে। আসলে জীবনে কারো আপন হতে গেলে খুব বড় কিছু করতে হয় না। এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো মানুষকে পরস্পরের কাছে টেনে আনে। কোনো রকমে রাতের ডিনার সেরে আবির আর মায়া শুয়ে পড়ল। সারাদিনের টেনশন আর ধকলে শোয়ার সাথে সাথে মায়া ঘুমিয়ে পড়ে, কিন্তু আবিরের চোখে ঘুম আসে না। ওর মাথাটা ব্যথা করছে। প্রথমে ব্যথাটা অল্প ছিল, ক্রমে তা আস্তে আস্তে বাড়তে থাকে। ওর একবার মনে হলো মায়াকে ডেকে আরও একটা ঔষধ দিতে বলবে। পরক্ষণেই ওর কাঁচা ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সয়ে নেবার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। মুখ দিয়ে শব্দ বের হয়। একসময় মায়ার ঘুম ভেঙে যায়, কানে শব্দ ভেসে আসে। হঠাৎ আবিরের জ্বরের কথা মনে পড়ে। ডিভানের দিকে তাকিয়ে দেখে আবির ছটফট করছে। বিছানা থেকে নেমে মায়া আবিরের কাছে গিয়ে দাঁড়ায়। ওর ছটফটানি দেখে জিজ্ঞেস করে, আপনার কি শরীর খারাপ লাগছে? মনে হচ্ছে জ্বরটা আবার আসতে চলেছে আর মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। আমাকে আরো একটা নাপা ট্যাবলেট দিলে ভালো হয়। আল্লাহ, আমাকে ডাকেননি কেন? আপনার ঘুম ভাঙাতে ইচ্ছে হয়নি। মায়া চটজলদি আরও একটা নাপা ট্যাবলেট আবিরকে খাইয়ে দেয়, কিন্তু মাথার যন্ত্রণায় আবিরের ঘুম আসছিল না। আবিরের কষ্টটা মায়াকে পীড়া দিতে থাকে। এক সময় ও আবিরের পাশে একটা চেয়ার নিয়ে বসে, আলতো করে আবিরের কপালে হাত রাখে। আবির চোখ খুলে একবার মায়াকে দেখে, কিন্তু নিষেধ করে না। বরং ওর মনে হয় মা চলে যাবার পর এই প্রথম কেউ একজন পরম মমতায় ওর কপালে হাত রাখল। আবিরের দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। টিস্যু দিয়ে মায়া সেই অশ্রু মুছে দেয়। না, আবিরের কাছে মায়া কিছু জানতে চায়নি, কারণ দাদি জিন্নাতুন্নেসা কাছে মায়া ওর সম্পর্কে সব জেনেছে। মায়া আবিরের মাথাটা আস্তে আস্তে মেসেজ করে দেয়। জীবনে একজন খুব আপন মানুষের অভাব এই প্রথম আবির উপলব্ধি করে। মনে হয় কেউ একজন ওকে শাসন করার কিংবা ভালোবাসার থাকুক। ও ব্যথা পেলে তার হৃদয়ের কষ্টের অনুভব হবে, যার হাসিতে ওর পৃথিবীটা হেসে উঠবে।
যে মানুষটা কাছে থাকলে পুরোটা সময় ভালোবাসার মায়া ছড়িয়ে দিবে। আজ আবিরের মনে হচ্ছে, খুব ইচ্ছে হয় মায়া ওর শিওরে বসে থাক, মায়ার কোলে মাথাটা রেখে ওর ঘুমাতে ইচ্ছে করছে। কিন্তু তা কি করে হয়? এই মেয়েটার সাথে ওর আদৌ কি সেই সম্পর্ক গড়ে উঠেছে? কিন্তু ধর্মীয় মতে, সামাজিকভাবে ওরা তো স্বামী স্ত্রী, চাইলেই তো ওরা দাম্পত্য জীবন শুরু করে পুরো জীবন পার করে যেতে পারে। এসব নানা ভাবনার মাঝে আর মায়ার হাতের কমল স্পর্শে আবিরের দু চোখে ঘুম নেমে আসে। একসময় আবিরের নিঃশ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে। মায়া জেগে থাকে, কপালে হাত দিয়ে দেখে জ্বরটা আর নেই, শরীরটা ঘেমে গিয়েছে। মায়া আবিরের শরীর থেকে কম্বলটা সরিয়ে দিতেই লোমশ বুকটার দিকে ওর নজর পড়ে। মায়ার খুব ইচ্ছে করে ওই বুকটায় একটু হাত বুলিয়ে দিতে। পরক্ষণেই লজ্জা পেয়ে মনে মনে মায়া বলে, আমি কি ভাবছি? মরীচিকার এই সংসারের মায়ায় আটকে পড়া যাবে না, তাহলে সারা জীবন কষ্ট পেতে হবে। বারান্দার দরজাটা খুলে বাইরে গিয়ে বসে। মায়ার মনটা ভালো নেই। আজকের ঘটনাটার কথা মনে হয়, মনে মনে ভাবে কেন ওকে বারবার এভাবে বিপদে পড়তে হয়, আর এই মানুষটাই বা কেন ওই সময় ওর পাশে এসে দাঁড়ায়। মায়া জানে না আল্লাহ পাকের এ কেমন ইশারা। আধো ঘুম আধো জাগরণে মায়ার রাতটা কেটে যায়। সকালে আবিরের বেশ ভালো লাগছে, তবে একটু দুর্বল। মায়াকে ডেকে আজকের ব্রেকফাস্ট রুম সার্ভিস দিতে বলে। মায়া রিসিপশনে ফোন দিয়ে ব্রেকফাস্টের কথা বলে, সাথে আবিরের জন্য চিকেন আর ভেজিটেবলের মিক্সড স্যুপ দিতে বলল। ওনারাও রুটি সবজির সাথে 2 গ্লাস অরেঞ্জ জুস, স্যুপ আর ডেজার্ট হিসেবে পুডিং দিয়ে যায়। নাস্তার পার্ট শেষ করার পর চা কফি দিয়ে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মায়া আবিরকে বলল, ওয়াশরুমে গিয়ে গরম পানি দিয়ে শরীরটা ভালো করে ধুয়ে নিন, দেখবেন ভালো লাগবে। আবির সাথে সাথেই বলল, আমার পক্ষে সম্ভব নয়। বিছানা থেকে উঠে দাঁড়ালে আমার মাথাটা ঘুরছে। কদিন আগে আমার এক বন্ধু জ্বরের ঘরে স্ট্রোক করেছিল। যদিও বেটা বেঁচে আছে, ও বেটার তো বউ আছে, সেবা যত্ন করার পর সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমার সেবা যত্ন কে করবে? আবিরের কথা শুনে মায়া আপন মনে গুনগুন করে গলায় গানের সুর ভাজে। হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না। বলে একা একা হাসল। সেদিকে তাকিয়ে আবির বলল, আপনার কি মাথায় সমস্যা? একা একা হাসছেন যে? কেন আপনার সামনে কি এখন হাসতে মানা? রাম গরুদের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না না না। ভালোই তো আবৃত্তি করেন। আবির বলল, আচ্ছা, গানের সুরটা খুব পরিচিত মনে হচ্ছে। আপনি একটু ধরিয়ে দিলেই আমি বলতে পারবো। মায়া আবিরকে আর কথা বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে যায়। গিজার অন করে পানি গরম করে নেয়, তাতে একটা তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে আসে। আবিরকে ওর শরীরটা মুছতে বলে। আবির বুক হাত মুছতে পারলেও পিঠের দিকটা মুছতে পারছিল না। মায়া তোয়ালেটা আর একবার ভিজিয়ে নিংড়ে এনে পিঠের দিকটা মুছে দেয়। এবার ঠান্ডা পানি দিয়ে তোয়ালেটা ধুয়ে মাথা মুছে দেয়। মায়ার হাতের স্পর্শে আবিরের চোখ দুটো আবেশে বুজে আসে। মনে মনে এরকম একজন আপনজনের প্রয়োজন খুব তীব্রভাবে অনুভব করে। এরপর মায়া সুটকেস থেকে একটা ট্রাউজার আর টি শার্ট বের করে আবিরের হাতে দেয়। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। ওয়াশরুমে গিয়ে পোশাক বদলে আবির বারান্দায় এসে বসে। মায়াও ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। পোশাকটা বদলে হালকা নীল রঙের একটা লখনৌ স্টিচের শ্রুতি 3 পিস গায়ে জড়ায়। রুমে আসতেই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইরা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে ইরা সালাম দিয়ে বলল, আপু কেমন আছো? কিন্তু ইরার গলাটা মায়ের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে ও কাঁদছে। সে কারণে চিন্তিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোর গলাটা এমন লাগছে কেন? একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য এরকম শোনাচ্ছে। ইরা একটু অস্বস্তি নিয়ে মায়াকে বলল, আপু, জাওয়াতকে একটা বাইক কেনার জন্য তুমি লোন দিতে চেয়েছিলে, সেটা কি দিতে পারবে? এই কথাটা বলতে তুই এত সংকোচ কেন করছিস? অবশ্যই পারবো। মেসেঞ্জারে জাওয়াদের অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দে। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে জাওয়াদের ইনকাম না থাকলে বেশ সমস্যা হচ্ছে, বোঝোই তো ওদের টানাটানি সংসার। আমি এক্ষুনি অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি।
ফোনটা রাখার সাথে টুং করে শব্দ হলো। ইরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। মায়া সাথে সাথে অনলাইনে টাকা পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর ইরা আবারও ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠায়। আবির অনেকক্ষণ বারান্দায় বসে থেকে রুমে ফিরে এসে মায়াকে বলে, সমুদ্রের বাতাসে দ্রুত খিদে লেগেছে, চলুন লাঞ্চ করে আসি। মায়া রুমে দেয়ালে টাঙ্গানো ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। লাঞ্চ টাইম হয়ে আসছে। রাতে ঘুম না হওয়াতে মায়ের ঘুম পাচ্ছে। ও দ্রুত দুপুরের খাবার খেয়ে একটু ঘুমাবে, তা না হলে মাইগ্রেনের ব্যথা শুরু হবে। ওরা দুজন ডাইনিংয়ে গিয়ে দ্রুত লাঞ্চ করে রুমে ফিরে আসে। মায়া সাথে সাথে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। স্বল্প সময়ের মধ্যে মায়া ঘুমিয়ে পড়ে। আবির দূর থেকে মায়ার মুখটার দিকে বারবার তাকায় আর ভাবে, সবার ঘুমন্ত মুখটা কি এরকম নিষ্পাপ দেখায়? ও তো ওর নিজেরটা দেখতে পায় না। মায়ার পাশে গিয়ে শুয়ে ওর সুন্দর মুখশ্রীটা দেখতে আবিরের খুব ইচ্ছে করে। তবে মায়ার প্রতি আবিরের একটা শ্রদ্ধাবোধ কাজ করে। নিজের পরিবারের জন্য মেয়েটা কি না করছে। চাইলেই নিজের মতো করে জীবনটা গড়ে নিতে পারত। দেখতে সুন্দরী, শিক্ষিত, ওকে বিয়ে করতে পুরুষের অভাব হবে না। কিন্তু মেয়েটার কাছে তার নিজের সুখের থেকে পরিবারের দায়িত্ব অনেক বেশি। মায়ার আরও একটা গুণ আবিরকে আকৃষ্ট করে, তা হচ্ছে ও নির্লোভ একজন মানুষ। আবির বিয়েতে ওকে অনেক গহনা দিয়েছে। বিয়ের পার্টস চুকে গেলে গহনাগুলো ফেরত দিতে চেয়েছে। বর্তমানে মায়ের হাতে 5 লাখ টাকা দামের 2টো গোলাপ বালা আছে। লোভী হলে কাল একটা বালা লুকিয়ে রেখে বলতেই পারতো ছিনতাইকারী নিয়ে গিয়েছে। কিন্তু নিজেকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েও এই আমানত ও রক্ষা করেছে। আবিরের ভালো লাগলেও মায়া ওর চারপাশে দ্বিধার দেওয়াল তুলে দিয়েছে। সেটাকে আবির এখন পর্যন্ত ভাঙতে পারেনি। মায়ার দিকে তাকিয়ে দেখে ও বেঘোরে ঘুমাচ্ছে। একবার মনে হলো সন্ধে হয়ে যাচ্ছে, ওকে ডেকে দেওয়া উচিত। পর মুহূর্তে আবিরের মনে হলো কাল সারা রাত মেয়েটা ওর জন্য ঘুমায়নি। মায়া ঘুমের মধ্যে খুব হাত পা ছুড়ে কম্বলটা একসময় খাট থেকে ফেলে দেয়। আবির ডিভান থেকে উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে তুলে দেয়। ডিনারের আগে আবির মায়াকে ডেকে দেয়। মায়া ঢুলু ঢুলু চোখে ডিনার করে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাস্তা করেই ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে 8টার সময় ওরা চট্টগ্রাম বিমানে ওঠে। 9:10 বিমান ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে। মোবারক আর ড্রাইভার রফিক আগে থেকেই এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে আবির আর মায়া গাড়িতে উঠে বসে। মোবারক, মিয়া আর রফিক আবির আর মায়াকে সালাম দেয়। মোবারকের কাছে আবির ওর দাদির শরীরের কথা জানতে চায়। মোবারক মিয়া বলেন, দাদি ভালো আছেন স্যার। 11:30টার মধ্যে ওরা বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছে আবির দেখে দাদির রুম থেকে ওদের ফ্যামিলি ডাক্তার ফয়সাল আঙ্কেল বের হলেন। আবির খুব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, দাদির শরীর ঠিক আছে? তেমন কিছু না, একটু জ্বর এসেছে। ডাক্তারকে বিদায় দিয়ে আবির দাদির রুমে এসে বলল, তোমার জ্বর এসছে, আমাকে জানাওনি কেন? তোরা তো আজকেই আসবি, সেই কারণে বলিনি। শুধু টেনশন বাড়িয়ে কি লাভ? এরপর মায়ের দিকে তাকিয়ে জিন্নাতুন্নেছা বললেন, হানিমুনটা কেমন হলো? ভালো। শুধুই ভালো? মায়া আবিরের দিকে তাকায়। আবির দাদির দিকে তাকিয়ে বলে, অসুস্থ অবস্থায় তোমার অত রস আসে কোত্থেকে? এই রসবোধ আছে বলে এই মরণ রোগ আমাকে কাবু করতে পারে না। যা, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আবির আর মায়া নিজেদের রুমে চলে আসে। কদিন অফিসে যাওয়া হয় না। আবির ফ্রেশ হয়ে পোশাক বদলে অফিসের দিকে রওনা হয়। মায়া এই ফাঁকে ওর মাকে ফোন দিয়ে ওর বাবার খোঁজ নেয়। নোবেল আর রুবেলের ব্যাপারে খোঁজ খবর করে। ওদের পড়াশোনা কেমন চলছে তাও জানতে চায়। তবে সালেহা বেগম ইরার বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মায়াকে বললেন, ইরাটা মনে হয় ভালো নেই রে। মায়াও চিন্তিত হয়ে জানতে চায়, তোমার এমন মনে হওয়ার কারণ কি আম্মু? রোবেলকে ওই বাসায় পাঠিয়েছিলাম। ইরার মুখটা বড্ড পানশুটে হয়ে আছে। তাছাড়া রোবেলের সাথেও ওদের ব্যবহারটা আন্তরিক ছিল না। চা বিস্কুট খাইয়ে বিদায় দিয়েছে। এটার উপর ভিত্তি করে কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করা ঠিক না। তুমি ওকে নিয়ে এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে আম্মু। কথা শেষ করে মায়া ফোনটা রেখে দিয়ে মনে মনে ভাবে, জাওয়াতকে ওর কাছে খুব একটা সুবিধার মানুষ মনে হয় না। মায়া ইরার কনসেপ্ট করার বিষয়টা জেনে গিয়েছে বলেই হয়তো ও ইরাকে বিয়ে করতে বাধ্য হয়েছে।
যাক, মায়া আর খারাপ কিছু ভাবতে চায় না। তবে এটা তো সত্যি যে যার কর্মফল তাকেই ভোগ করতে হয়। জান্নাত মহলে মায়ার জীবনের 6 মাস সময় পার হয়ে যায়। আবিরের সাথে মায়ের সম্পর্কটা এখন বেশ স্বাভাবিক। আবির এখন মায়ের রুমে ঘুমায়। ওদের মধ্যে দাম্পত্য সম্পর্কটা শুরু না হলেও দুজন দুজনের দিকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছে। বন্ধুত্বের কমল মসৃণ ধারা জলে দুজন দুজনকে সিক্ত করেছে। মাসে 2 বার মায়া ওর বাবার বাড়িতে যায়। নভেম্বর মাস, ঢাকায় একটু একটু করে শীত পড়া শুরু হয়েছে। মায়ার বাবার সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটা ফিরে এসেছে। 2 মাস পরে নোবেলের এসএসসি পরীক্ষা। মায়া প্রাইভেট টিচার দিতে কোনো কার্পণ্য করেনি। নোবেল মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। ভাই দুটো নিজের পায়ে দাঁড়ালে মায়ার বুকের ওপর থেকে একটা বিশাল ভার নেমে যাবে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে চারদিকে গোধূলির আবির ছড়িয়ে পড়েছে। আবির আজ 1 সপ্তাহ পর দেশে ফিরছে। ব্যবসার কাজে থাইল্যান্ড গিয়েছিল। মোবারক মিয়া আর রফিক আবিরকে আনতে এয়ারপোর্টে গিয়েছে। আবিরকে দেখার জন্য ওর চোখ দুটো অস্থির হয়ে আছে। এই কয়দিন মায়া আবিরকে প্রচণ্ড মিস করেছে। বন্ধু হিসাবে আবির অতুলনীয়, এ কথা মায়ার অস্বীকার করার উপায় নেই। তবে ইদানিং আবিরকে নিজের করে পেতে চায় মন। তারপর আবার ভয় হয়। তবে জীবনসঙ্গী হিসেবে আবার কেমন হবে মায়ার জানা নেই। থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে আবির ডিউটি শপে ঘুরতে থাকে। ওখানে একটা ডায়মন্ডের শপ চোখে পড়ে। মায়ার জন্য কিছু একটা কিনতে ইচ্ছে করে। আজ অবধি মেয়েটাকে ওর তেমন কিছু দেওয়া হয়নি। পুরো দোকান ঘুরে 1 জোড়া কানের দুল আবিরের পছন্দ হয়। মায়ার জন্য কিনে সেটা কোর্টের পকেটে রেখে দেয়। যথাসময়ে প্লেনে উঠল। এখন এখানে 3টা বাজে। বাংলাদেশে পৌঁছাতে বিকাল 4টা বেজে যাবে। বাড়ির ডোরবেল বেজে ওঠে। মনে হয় আবির এসেছে। লাইলি দরজা খুলে দেয়। আবির অফিস থেকে এসে আগে ওর দাদির ঘরে যায়। সেখানে কিছুক্ষণ থেকে এ ঘরে চলে আসে। এখন আবির আর মায়া এক ঘরে ঘুমায়। তবে একদিন মায়া খাটে ঘুমায় আর আবির ডিভানে থাকে। আবার পরদিন আবির খাটে ঘুমায়, মায়া ডিভানে শুয়ে পড়ে। এভাবেই ওদের অদ্ভুত দাম্পত্য সময় অতিবাহিত হতে থাকে। মায়া সিঁড়িতে আবিরের পায়ের আওয়াজ শুনতে পায়। দরজার কাছে এসে নক করে আবির রুমে প্রবেশ করে। এরপর মায়ার দিকে তাকিয়ে বলে, কেমন আছে মায়াবতী? ভালো, তবে তোমায় অনেক মিস করছি আমি। আবির মুস্কি হেসে বলল, আমি তো ওকে মিস করেছি। এরপর আবির পকেট থেকে একটা মখমলের বক্স মায়ার হাতে তুলে দেয়। মায়া অবাক হয়ে বলল, এটা কি? খুলেই দেখো। এরপর মায়ার কানের কাছে ফিসফিস করে বলল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আবিরের উষ্ণ শ্বাস মায়ার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে। ওর বুকের ভেতর এক অচেনা কাঁপন শুরু হয়। মায়ের ফর্সা গাল দুটো রক্তিম হয়ে ওঠে। 1 সপ্তাহের বিরহে আবিরের মনে হয় সহস্র বছর ও যেন মায়াকে দেখে না। মায়াকে জড়িয়ে ধরা তীব্র আকুলতা মনের মাঝে জেগে ওঠে। মায়ার খুব কাছে গিয়ে উষ্ণ নিঃশ্বাসে ভাসিয়ে দেওয়ার তৃষ্ণা জেগে ওঠে। এমন অনুভব ওর আগে কখনো হয়নি। এমন সময় নিচ থেকে চিৎকার ভেসে আসে। লাইলি চিৎকার করে বলছে, কে কোথায় আছো? জলদি আসো, দাদিমা মাটিতে পড়ে কি অজ্ঞান হয়ে গেছে। লাইলির চিৎকারে আবির আর মায়া রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। জিন্নাতুন নেসাকে সাথে সাথে এভার কেয়ার হাসপাতালের অনকোলজিস্ট বিভাগে ভর্তি করা হয়। ওনাকে আপাতত এইচডিইউতে রাখা হয়েছে। ডাক্তার 24 ঘন্টা অবজারভেশনে রেখেছে। বাইরে আবির আর মায়া বসে আছে। দুজনেই খুব চিন্তাযুক্ত। দুজনের একটাই চাওয়া, জিন্নাতুন নেছা যেন আরও কিছুদিন বেঁচে থাকেন। হাসপাতালের একটা ঘন্টাকে মনে হচ্ছে বহু দীর্ঘ সময়। ঘন্টা 2 পরে ডাক্তার এসে জানালো দাদির জ্ঞান ফিরেছে। প্রথমে আবির, পরে মায়া গিয়ে দেখা করে এসেছে। আজকের রাত দুজনেই হাসপাতালে থেকে গেল। পরদিন রিপোর্ট চলে আসার পর জানা গেল ওনার শরীরে ক্যান্সার আবার ছড়াতে শুরু করেছে। সে কারণে কেমো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। 6টা কেমো দেওয়া হবে এবং 1.5 মাসের মধ্যে এই কেমো কমপ্লিট করতে হবে। প্রথম কেমোটা এইচডিইউতে থাকা অবস্থায় দেওয়া হবে। আজ একটা টেস্ট করা হবে। রিপোর্ট যদি ভালো আসে তাহলে আগামীকাল থেকে কেমো দেওয়া শুরু হবে। মায়ার ওপর দায়িত্ব দিয়ে আবির বাসায় চলে যায়।
ওর আবার আজকে বিদেশের বায়ারদের সাথে জুম মিটিং আছে। আবির চলে যাওয়ার পর মায়া ওর বাবার বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তখনই জানতে পারে ইরা ভালো নেই। ইরা যে ভালো নেই মায়া সেটা আন্দাজ করেছে। আজ অবধি জাওয়াদ একটা ফোন দিয়ে তো খোঁজ খবর করেই না, বরং বাইক কেনার জন্য মায়া যে লোন দিয়েছিল তার একটা কিস্তিও মায়ার অ্যাকাউন্টে জমা পড়েনি। মায়ারও ফোন দিতে লজ্জা লাগে, কেননা মায়া হয়তো ইরার খোঁজ নিতে ফোন দেয়, কিন্তু ইরা ভাবে মায়ার টাকার জন্য ফোন দিয়েছে। বেচারা ইরা তখন নানা বাহানা দিয়ে বলে, আপু, সংসারের নানান ঝামেলায় তোমার কিস্তির টাকাটা চাওয়া এতদিন দিতে পারেনি, তবে আগামী 2 দিনের মধ্যে দিয়ে দেবে। বাস্তবতা হলো ওই 2 দিন আর শেষ হয় না, জাওয়াদ ও ব্যাংকে টাকা পাঠায় না। সে কারণে মায়ারও ইরাকে ফোন দিতে অস্বস্তি হয়। মায়া হাসপাতালের ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খেয়ে নেয়, তারপর 1 কাপ কফি নিয়ে এসে ক্যাবিনে বসে। আবির সকালে যাওয়ার সময় ক্যাবিনটা ঠিক করেছে। ক্যাবিনটা বেশ সুন্দর, 2টো বেড, একটা ছোট বারান্দা, টিভি, ক্লোসেট, একটা টেবিল, 2টো চেয়ার, একটা ছোট্ট ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে। টেবিলে রাখা ফুলদানিটায় টাটকা রজনীগন্ধা আর বেলি ফুল রাখা হয়েছে। আসলে টাকা থাকলে মানুষের রুচির অভাব হয় না, এটাই সহজজাত বাস্তবতা। ওর বাবাকে কখনো কেবিনে ভর্তি করে নাই, আসলে ওদের কেবিন রুমে ভর্তি করার সেই সামর্থ্য ছিল না। ওয়ার্ডে সব সময় মায়ার বাবাকে ভর্তি করাচ্ছে, সে কারণে হাসপাতালের এমন কেবিন দেখার ওর সৌভাগ্য হয়নি। আজ দেখে সে কারণে একটু অবাক হলো। পৃথিবীর সব জায়গায় টাকা দিয়ে সুখ কেনা যায়, তাই বলে কি সবাই সুখী হয়? হয় না। এই যে আবিরের এত টাকা, অথচ মায়া বেশ বুঝতে পারে ওর মনের ভেতর রয়েছে কষ্টের বিশাল ব্ল্যাক হোল। সেই কষ্টের তীব্রতা এত বেশি যে ও কারো কাছে শেয়ার করে না। কথায় আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আবির অনেকটা পাথরের মতোই শক্ত। মায়া ভেবেছিল হয়তো আবির ওর মায়ের কথা, বাবার কথা ওকে বলবে, কিন্তু ও বলেনি। আবির সম্পর্কে যতটুকু জেনেছে পুরোটাই ওর দাদির কাছে শুনেছে। আবির যে ভিতরে ভিতরে প্রচণ্ড দগ্ধ হয়, মায়া সেটা অনুভব স্বচক্ষে দেখেছে। এখনও তো ও আর আবির একই রুমে ঘুমায়। মাঝে মাঝে মাঝরাতে আবিরকে একা বারান্দায় বসে থাকতে দেখেছে। আবির হয়তো ভেবেছে মায়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাস্তবতা হলো আবির না ঘুমানো পর্যন্ত মায়া ঘুমায় না। এক ধরনের অস্বস্তি বোধ হয়। মায়া তখন ভাবে এত অর্থবিত্ত থেকেও আবির অসুখী। পাশাপাশি এটাও ভাবে আবির হয়তো এখনও মায়ার ওপর ভরসা করার সাহস পায়নি। মায়া জানে না এটা ওর দুর্বলতা নাকি আবিরের অক্ষমতা। অপরদিকে মায়াদের পরিবারে প্রাচুর্য নেই। বাবার অসুস্থতার পর অভাবের সাথে ওদের বসবাস। এই অভাবের সংসারে রোগ শোকের জ্বালাও আছে। তার পাশাপাশি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার পরিবেশ আছে। তাদের ঘরে হয়তো প্রতিদিন ভালো খাবার রান্না হয় না, কিন্তু যেদিন রান্না হয় সেদিন ভাই বোন, বাবা মা একসাথে বসে পেট পুড়ে খায়। এরপর তৃপ্তির ঢেকুর তুলে বিছানায় ঘুমিয়ে পড়ে। মায়ার মোবাইলটা বেজে ওঠে, তাকিয়ে দেখে হাসপাতালের সিস্টার ফোন দিয়েছেন। মায়াকে এইচডিইউ এর সামনে যেতে বলছে। মায়া কেবিন থেকে বের হয়ে দ্রুত এইচডিইউ ইউনিটে চলে আসে। ওখানকার ডাক্তার মায়াকে জানায় রিপোর্ট ভালো আসছে, ওনারা আজকেই কেমো শুরু করতে চাচ্ছে। মায়া আবিরকে জানালে সেও কেমো শুরু করতে মত দেয়। জিন্নাতুন নেছা চৌধুরীর কেমো শুরু হলো। মায়া খুব টেনশনে আছে। ডাক্তার বলেছে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সারা শরীর চুলকাবে কিংবা পাতলা পায়খানা শুরু হবে, আবার বমিও হতে পারে। তবে ডাক্তার এটাও বলেছে এই কেমোটা দেওয়া হলে ওনার রোগের কষ্টের কিছুটা উপশম হবে, কিন্তু উনি আর কখনো পুরোপুরি সুস্থ হবেন না। আল্লাহ পাক যে কদিন বাঁচিয়ে রাখবেন সেই কদিনই বেঁচে থাকবেন, কারণ বাস্তবতা হলো ওনার শারীরিক অবস্থা ভালো নয়। মায়ার মনটা খারাপ হয়ে গেল। ও অন্তর থেকে চেয়েছিল এই মানুষটা আরও কিছুদিন বেঁচে থাকুক, অন্তত ওর নিজের জন্যই আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছিল। আল্লাহর রহমতে ও এখন অনেক ভালো আছে। ওর বাবা মা ভাই বোনদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে না। যদিও আবিরকে ওর ভালো লাগে, সারা জীবন এই মানুষটার সাথে জীবন কাটিয়ে দিলে মন্দ হয় না, কিন্তু এই চাওয়াটা আবিরের দিক থেকে আসতে হবে। মায়া বুঝে
আবির ওকে ভীষণ পছন্দ করে। সাথে সাথে এটা ভেবেও মায়া সন্দিহান হয়, ও কি আদৌ মায়াকে ভালোবাসে, নাকি মায়া ওর অভ্যাস। আজ 6 মাসের ওপর হয় মায়া আবিরের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। 24 ঘন্টা আবির ওকে দেখছে। মায়া তো জানে ও অসুন্দর নয়, যে কোনো পুরুষ ওকে দেখলে মুগ্ধতা ছড়ায়, কিন্তু মায়া তো মুগ্ধতা কিংবা মোহতে নয়, একজন প্রেমিক পুরুষকে ওর জীবন সঙ্গী হিসেবে চায়, যার কাছে ছোট ছোট চাওয়াগুলোর মূল্য থাকবে। এর মাঝে ডাক্তার এসে জানায় দাদিকে কেমো দেওয়া শুরু হয়েছে। ঘণ্টাখানিক সময় পার হয়ে গেল। কেমো শেষ হতে 6 ঘন্টার মতো সময় লাগবে। মায়া ইউনিটের সামনে বসে আছে। বেশ ভিড় এখানে। পাশেই আইসিইউ ইউনিট আছে। কেউ কেউ কাঁদছে, হয়তো তার আপনজনের অবস্থা বেশ খারাপ। এসব দেখলে মনটা ছোট হয়ে আসে। মায়া মনে মনে ভাবল, মানুষের আয়ু এত কম, অথচ তার জন্য মানুষ কত কিছুই না করে। চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ, মানি লন্ডারিং, এগুলো থেকে শুরু করে এমন কিছু নাই যা মানুষ করে না। অথচ সবাই এটা ভুলে যায়, সব খারাপ কাজের জন্য তাকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে। ভালোভাবেই 6 ঘন্টা পার হয়ে গেল। আবির অফিস শেষ করে এসেছে। জিন্নাতুন নেসাকে একটু পরে কেবিনে নিয়ে আসা হবে। যদিও ডাক্তার চেয়েছিল রোগী আজকের রাতটা এইচডিইউতে থাকলে ভালো হয়, কিন্তু জিন্নাতুন নেসা রাজি হলেন না। ওনার ওখানে থাকতে ভালো লাগছে না। পরিবারের লোকজনের সাথে উনি কেবিনে থাকবেন। রাত 10টা বাজে। মায়া আর আবির হাসপাতালের ক্যান্টিনে ডিনার করে নেয়। এরপর আবির এইচডিইউ এর সামনে চলে যায়। মায়া জিন্নাতুন নেসাকে রিসিভ করার জন্য কেবিনে অপেক্ষা করে। কিছুক্ষণ পরেই জিন্নাতুন নেসা হুইল চেয়ারে করে কেবিনে চলে আসে। সিস্টাররা খুব যত্ন করে ওনাকে বেডে শুইয়ে দেন। বেডে আসার ঘণ্টাখানিক পর ওনার কাশি ওঠে, সাথে সাথে বমি করে কাপড় নষ্ট করে ফেলে। মায়া দৌড়ে গিয়ে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে দেয়। আবির সিস্টারদের ডেকে আনার জন্য কেবিন থেকে বের হয়। এদিকে মায়া টিস্যু দিয়ে খুব যত্ন করে মুখ হাত মুছে দিতে থাকে। আবির এসে মায়াকে এসব নিজের হাতে করতে দেখে অবাক হয়ে বলল, আমি সিস্টারকে খবর দিয়ে এসেছি, ওনারা পোশাক নিয়ে এখনই আসছেন। আসুক না, সমস্যা কি? দাদির অস্বস্তি লাগবে না, সে কারণে মুছে দিলাম। জিন্নাতুন নেছা অসহায়ের মতো আবিরের দিকে তাকিয়ে বলল, আমি ওকে নিষেধ করেছিলাম। এর মাঝে সিস্টার চলে আসে। পর্দা টেনে দিয়ে ওনার পোশাক থেকে শুরু করে বেড কভার, বালিশ কভার সব বদলে দেয়। একটা ফ্রেশ কম্বল দিয়ে যায়। তবে মায়ার এই মানবিকতাটুকু আবিরের বেশ ভালো লাগে। ডাক্তার এসে বমির ট্যাবলেট দিয়ে দেয়। সেটা খাওয়ার পর আর বমি হয় না। পরদিন ওরা বাসায় চলে যায়। 1 সপ্তাহ পর আবার আরও একটা কেমো দিতে হবে। ডাক্তার বলেছে শরীরের ক্ষমতা বাড়ানোর জন্য ওনাকে অনেক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। মায়াও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সকালে কুসুম ছাড়া 3টা ডিমের সাদা অংশ আর 1 গ্লাস ফলের জুস, রুটি আর সবজি নিজ হাতে তৈরি করে। এরপর 11টার দিকে 1 বাটি মুরগির স্যুপ দেয়। অনেক যত্ন করে জিন্নাতুন নেসাকে খাইয়ে দেয় মায়া। দুপুরে মাছ কিংবা মাংস, সবজি, ডাল আর ভাত। বিকালে হালকা নাস্তা, আর রাতে কখনো রুটি, কখনো জাউ ভাত, সাথে মাছ কিংবা মুরগির ঝোল, সবজি, মাঝখানে আবার আপেল, নাশপাতি, পেয়ারা এসব ফল কেটে দেয়। মায়ার সেবা যত্নে জিন্নাতুন নেছার দুর্বলতা আস্তে আস্তে কিছুটা কেটে যায়। আবিরও মন্ত্রমুগ্ধের মতো ওর দাদির জন্য মায়ের সেবা যত্ন লক্ষ্য করে অবাক হয়। মায়ের এসবে অভ্যাস আছে। বাড়িতে যতদিন ছিল বাবার সেবা যত্ন নিয়ে ওকেই বেশি মাথা ঘামাতে হতো। আর 2 দিন পর জান্নাতুন নেছার দ্বিতীয় কেমো শুরু করতে হবে। আবার হাসপাতালে ছুটতে হবে। দুপুরে খেয়ে মায়া একটু বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মায়ের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রুবেল ফোন দিয়েছে। ফোন ধরতেই ওপাশ থেকে রুবেল বলল, আপু তুমি কি বাসায় নাকি অফিসে? কেন, কি হয়েছে? ইরা আপু হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু ওর তো এখনো ডেলিভারির সময় হয়নি। ইরা আপু নাকি বাথরুমে পড়ে গিয়েছিল, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে। চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। এই মুহূর্তে জাওয়াত ভাইয়ের কাছে এত টাকা নাই। তুমি কি কিছু টাকা পাঠাতে পারবে? তুই হসপিটালের নাম, বেড নাম্বার পাঠিয়ে দে, আমি এখনই আসছি। মানিকগঞ্জ থেকে আসতে তোমার অনেক সময় লাগবে আপু। এতে ইরা আপুর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর তুমি জাওয়াত ভাইয়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলে ভালো হয়।
মায়া রেগে গিয়ে বলল, তোকে যেটা আমি করতে বলেছি সেটা কর, বেশি বড় মানুষই করতে যাবি না। আবির সে সময় অফিস থেকে এসে রুমে প্রবেশ করে। মায়াকে জোরে কথা বলতে দেখে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আমার বোন হসপিটালে ভর্তি হয়েছে। ও প্রেগনেন্ট ছিল, ডেলিভারির সময় হয়নি এখনো। ওয়াশরুমে পড়ে গিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, আমায় এক্ষুনি বের হতে হবে। মায়ার টেনশন দেখে আবির বলল। আমিও তোমার সাথে যাব। মায়া বেশ অবাক হয়ে বলল, ওখানে কি আপনার যাওয়া ঠিক হবে? সবাই জানতে চাইবে আপনার সাথে আমার কি সম্পর্ক তখন। বলবে বস আর এমপ্লয়। মায়ের মনে হচ্ছে ওকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এর থেকে আবিরের না যাওয়াই ভালো। কিন্তু আবির নাছোড়বান্দার মতো মায়ার সাথে হাসপাতালে রওনা হয়। কল্যাণপুরে স্পেশালাইজড হাসপাতালে ইরাকে ভর্তি করা হয়েছে। মায়া আর আবিরের বনানী থেকে পৌঁছাতে ঘণ্টাখানিক সময় লেগে যায়। এ সময় অফিস ছুটি হয়, সে কারণে রাস্তায় অনেক জ্যাম থাকে। হাসপাতালে পৌঁছাতে মায়ার সন্ধ্যা 7টা বেজে যায়। মায়াকে দেখেই ওর মা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়া রুবেলের দিকে তাকিয়ে বলল, জাওয়াত কোথায়? আমাকে ওর সাথে কথা বলতে হবে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো জানতে হবে আমায়। ভাইয়া তো এখানেই ছিল, হয়তো ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। মায়া ওর মায়ের সাথে আবিরের পরিচয় করিয়ে দেয়। আবিরও মায়ার মাকে সালাম দিয়ে বলল, আন্টি ভালো আছেন? আঙ্কেল কেমন আছে? মেয়ের এত বড় দুর্ঘটনা ঘটার পর ভালো আর কিভাবে থাকি বাবা? তোমার আঙ্কেলের শরীর আছে মোটামুটি। আবির রুবেলকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে যায়। এই সুযোগে ওর মা বলল, তোর বসটা কেমন রে? ভালো। স্বভাব চরিত্র কেমন? লুচ্চা নয় তো? মায়া অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, পুলিশের মতো এত জেরা কেন করছো? কোনো সমস্যা? সালেহা বেগম ইতিউতি করতে লাগলেন। মায়া ওর মায়ের আচরণ দেখে বলল, আমি একটু ঝেড়ে কাশো, কি বলতে চাও সরাসরি বলো। না মানে কিছুদিন আগে তুই কক্সবাজার গিয়েছিলি না? আমার যাওয়ায় কার বাড়া ভাতে ছাই পড়লো? তুই রেগে যাচ্ছিস কেন? তা রেগে যাব না? তোমার এক সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কোথায় তুমি দোয়া দরুদ পড়বে সেটা না করে কার বস লুচ্চা সে খবর নিতে ব্যস্ত হয়ে পড়েছো তুমি। বলি কি আর সাধে? তোকে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। আমি কি করেছি যে কানাঘুষা শুরু হবে? জাওয়াদ নাকি তোকে কক্সবাজারে কোনো একটা পুরুষের সাথে দেখেছে। পরে ও খোঁজ নিয়ে জেনেছে ওই পুরুষ লোকটা তোর বস হয়। তা এতে সমস্যা কি হয়েছে? অফিসের কাজে আমি স্যারের সাথে যেতেই পারি। কিন্তু নানা জনে নানা কথা বলে। তোর ফুপুও সেদিন ফোন দিয়ে বলল তোকে নাকি দুদিন রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখেছে। বুঝলাম আমাকে 2 দিন দেখেছে, আর তার মেয়ে যে প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ডেটে যায়, ফুপু কি সে খোঁজ রাখে? জবা কিসে করে যায়? ডেট আবার কেমন গাড়ি? মায়া বুঝেছে ওর মা কথাটা বোঝেনি। এখনকার যুগের এসব কথা ওর মায়ের না বোঝারই কথা। মায়া ওই প্রসঙ্গে আর কথা না বলে আসল প্রসঙ্গ সামনে নিয়ে এসে বলল, শোনো আম্মু, আসল কথা হচ্ছে আমরা এখন ভালো আছি বলে আত্মীয় স্বজনের চোখ টাটাচ্ছে। ওদের সহ্য হচ্ছে না আমাদের সুখ। দূর থেকে আবির মায়াকে ওর মায়ের সাথে রেগে কথা বলতে দেখে কাছে এসে বলল, আমি এখন আসি, আপনারা ছুটি। এই দুঃসময়ে পরিবারের পাশে থাকাটা জরুরি। আমি ওদিকটা সামনে নেব। মায়া কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আবির সেই সুযোগ না দিয়ে চলে যায়। আসলেই মায়ের এখন এখানে থাকাটা জরুরি, বিশেষ করে জাওয়াদের সাথে ওর একটা বোঝাপড়া করতে হবে। মায়া ইতোমধ্যে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। 24 ঘন্টা পর ইরার জ্ঞান ফিরল, কিন্তু জাওয়াদের টিকিটটা পর্যন্ত মায়া দেখতে পেল না। মায়া আর ওর মাকে দেখে ইরা ঝরঝর করে কেঁদে ফেলল। মায়া ওকে কাঁদতে নিষেধ করে বলল, কাদাটা কোনো সমাধান না। তোর এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? আপু, তোমাকে আমি সব বলবো, তবে জাওয়াদের সংসার আমি আর করব না, ওকে ডিভোর্স দিব। সাথে সাথে সালেহা বেগম রেগে গিয়ে বললেন, ডিভোর্সের আলোচনা এখন থাক, হুট করে কোনো সিদ্ধান্ত নিবি না। হোটেলে গিয়ে আকাম কুকার করার সময় তখন হুঁশ ছিল না? তাহলে তো ওই বদমাসটাকে তোর বিয়ে করতে হতো না। আর বিয়ে যখন করেছিস সংসার তোকে ওর সাথেই করতে হবে। কথাগুলো বলার পর সালেহা বেগমও মনে মনে ভাবলেন, জাওয়াদ ওকে ভর্তি করে দিয়ে কোথায় পালালো? মায়া ওর মাকে থামিয়ে দিয়ে বলল, যা হবার তা তো হয়ে গেছে আম্মু, এখন এইসব কথা বলে ওকে কষ্ট দিয়ে তোমার কি লাভ?
মায়া ওর মাকে রুবেলের সাথে চলে যেতে বলল। বাসায় ওর বাবা অসুস্থ অবস্থায় আছে। যদিও নোবেল এখন দেখভাল করতে পারে, তারপরও মায়া ওর মাকে নিয়ে আইসিইউ ইউনিট থেকে বের হয় আর মনে মনে বলল, ভাগ্যিস আজকে রোগীর চাপ কম, ডক্টর একটু দূরে বসেছিল, সে কারণে মায়ের কথাগুলো কেউ শুনতে পায়নি। আম্মুকে এখান থেকে পাঠিয়ে দেওয়াই ভালো হবে। রুবেলের সাথে মায়া ওর বাড়িতে মাকে পাঠিয়ে দেয়। সালেহা বেগম রুবেলকে বললেন, জাওয়াত কোথায়? আমি কি করে বলবো আম্মু? জাওয়াদের আচরণ রুবেলের কাছে খুব বিরক্ত লাগছে। বউকে শ্বশুরবাড়ির কাঁধে ফেলে রেখে নিজে চম্পট দিয়েছে। এদিকে টাকা পয়সার ধাক্কাটা কে সামলাবে? সালেহা বেগম আর রুবেল চলে যাবার পর মায়া ডাক্তারের সাথে কথা বলে। ইরাকে কখন কেবিনে দিবে ডাক্তার বললেন, আজকে রাতটা দেখে কাল সকালে পেশেন্টকে কেবিনে দেওয়া হবে। মায়া রাতটা হাসপাতালে কাটায়। 12টার দিকে আবিরের ফোন আসে। মায়া ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলল, এরা এখন কেমন আছে? ভালো, ঘন্টাখানেক আগে ওর জ্ঞান ফিরেছে। খুব ভালো খবর। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, ওর চিকিৎসার পুরো খরচ আমি বের করব। মায়ার একটু অস্বস্তি হলো। হাত পেতে এই জীবনে কখনো কারো দান ও গ্রহণ করেনি। সে কারণে আবিরকে বলল, আরে না না, টাকা পয়সার সমস্যা নেই, যদি লাগে তখন বলবো। আবির কোমল স্বরে বলল, কেন আমাকে আপন ভাবতে পারো না? অথচ যে ঘরে তুমি ঘুমাও সে ঘরের মানুষ, খাট, টেবিল, চেয়ার, জানলার পর্দা, বেড কভার সবাই তোমাকে মিস করছে, প্রচণ্ডভাবে মিস করছে। দাদি আজকে কিছুই খেতে পারেনি, আমিও পারিনি। আমাদের সবার অভ্যাস তুমি খারাপ করে দিয়েছ। 2 দিন তোমাকে দেখি না, অথচ মনে হচ্ছে যুগ যুগান্তর আমি তোমাকে দেখি না। অপেক্ষার প্রতিটি প্রহর বড় কষ্টের, যা সহজে ফুরাতে চায় না। মায়া ফোনটা নিয়ে হাসপাতালের করিডোরে হাঁটতে থাকে। রাত্রির গভীরতায় আস্তে আস্তে প্রাণ চঞ্চল পরিবেশটা নীরব হয়ে আসে। দৃষ্টি বাইরে মুক্ত আকাশে মেলে ধরে। চাঁদের দেখা মিলল না, হয়তো আমাবস্যা শুরু হয়েছে। রাস্তার নিয়নবাতির আলোয় আমাবস্যাতেও চারদিক আলোকিত হয়ে আছে। আকাশের বুকে জ্বলজ্বল করছে অজস্র নক্ষত্ররাজি। আবিরের কথাগুলো মায়া মন্ত্রমুগ্ধের মতো শুনছে। মায়ার নীরবতায় আবির বলল, আমি একাই তো বকবক করছে, তুমি কিছু বলছো না যে? আমার শুনতে খুব ভালো লাগছে। আবির আবার বলা শুরু করলো, জানো মায়া, বৈবাহিক চুক্তিতে সব স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে। আমি বাহ্যিকভাবে সেই চুক্তিটাকে মেনে নিয়েছে, কিন্তু মনে মনে চেয়েছে তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়ের চুক্তি হোক। আজ এটাই ভেবে ভালো লাগছে, কবে যে তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়ের ভালোবাসার চুক্তি হয়ে গেছে আমি নিজেই জানি না। আজ যখন তুমি এই ঘরটায় নেই, তখন সেটা আমি আমার অনুভূতি দিয়ে বুঝতে পারছি। আজ একটা সত্যি কথা তোমায় বলবো। প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই তোমায় ভালো লেগেছিল। আবেগ মিশ্রিত কণ্ঠে আবির মায়াকে বলল, আমাকে তোমার ভালো লাগেনি মায়া? আবিরের কথা শুনে মায়া যেন বাকশক্তি হারিয়ে ফেলল। তারপরও নিজের অন্তরের দুর্বলতাকে অন্তরে রেখে বলল, আপনার মতো ব্যক্তিত্ববান পুরুষকে কোনো নারী ভালো না বেসে থাকতে পারে? তবুও তুমি সরাসরি বললে না আমি তোমার ভালো লাগে কিনা। মায়াও আবেগে জর্জরিত হয়ে বলল, পুরোটা জীবন তো পড়ে আছে, কিছু কথা না হয় সযত্নে তুলে রাখলাম, পরে বলবো বলে। আবির আজকে মায়ার বিরহে কাতর হয়ে আছে। সে কারণে ও মায়াকে আবার বলল, জানো, আমরা একই রুমে থেকেছি। ধর্মীয় মতে, সামাজিকভাবে আমাদের মেলামেশায় কোনো দোষ নেই। মিথ্যা বলবো না, আমার মন তোমাকে কাছে পেতে চেয়েছে। পরক্ষণে মনে হয়েছে শরীরকে ছুঁয়ে দিলে কি আর মনকে ছোঁয়া যায়? যায় না। শরীর তো টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু মনকে তো টাকা দিয়ে কেনা যায় না। তাকে পেতে হলে যুগ যুগ ধরে সাধনা করতে হয়। আমি জানি না তোমার মনটাকে ছুঁতে পেরেছে কিনা। আবেগের অতিশয্যে তোমাকে আজ অনেক কথা বলে ফেললাম। তুমি একটু বিশ্রাম নাও। তুমি কি একা থাকবে নাকি রুবেল আসবে? রুবেল আসবে। ঠিক আছে, ফোন রাখলাম। ফোনটা রেখে মায়া মনে মনে বলল, এমন একজন মানুষই তো আমি জীবনভর চেয়েছি, যার চোখ ভালোবাসার স্বপ্নে ভরে থাকবে। সে শুধু দায়িত্বের কারণে নয়, অনুভূতি দিয়ে আমাকে অনুভব করবে। জীবনের সুখে দুঃখে সবসময় ছায়া হয়ে পাশে রবে আর কায়া হয়ে জড়িয়ে থাকবে।